বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচিতি মোহাম্মদ খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক রসায়ন, বান্দরবান কেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, লা-শাতিলিয়ার নীতি। আর এই লা-শাতিলিয়ার নীতির ব্যাখ্যা বা বিভিন্ন প্রয়োগ এগুলো সম্পর্কে আমরা কী করবো, আলোচনা করব। লা-শাতিলিয়ার নীতির ব্যাখ্যা আমরা মূলত আজকে আলোচনা করব। আমরা পূর্বের পাঠে কিছু টপিকস পড়ছিলাম এবং আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই তোমার রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি, যেটা এখানে লা-শাতিলের নীতি ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বা লা-শাতিল নীতি পড়তে গেলে রাসায়নিক সাম্যাবস্থা কথাটা আসবেই। এটা তোমরা আশা করি শিখেছ। এখন লক্ষ্য করো, লা-শাতিলের নীতি কাকে বলে। অবশ্য এটাও আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম লা-শাতিলের নীতিটা কি। তো এখানে এটা আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনছো এবং ভালোভাবে শিখেছো, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কিওয়ার্ড আছে: উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থা, তারপরে এই যে নিয়ামক। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে কোনগুলা তোমার নিয়ামক হিসেবে কাজ করে, তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা। হ্যাঁ, এগুলা পরিবর্তন করলে সাম্যর অবস্থান পরিবর্তিত হয়, অর্থাৎ পরিবর্তিত হয়ে নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করে, বুঝছো? অর্থাৎ এটাকে একটা লেভেলে নিয়ে আসে। হ্যাঁ, অর্থাৎ দেখো, তো উভমুখী বিক্রিয়া কাকে বলে জানো তোমরা, সাম্যাবস্থা বিষয়টা কি সেটাও শিখছো, আর নিয়ামক কি সেটাও তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আমি। তারপরে আবার একটু আলোচনা করি নিয়ামক জিনিসটা, অর্থাৎ এটা মূলত একটা ফ্যাক্টর হিসেবে ধরতে পারো। হ্যাঁ, যেমন আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন মনে করো একটা খাবার রান্না করলাম, খাবার রান্নাটা লবণ বেশি হওয়ার কারণে এখানে খাবারটা মজা হয় না, তাহলে সেখানে কেন মজা হয় না, এটা নিয়ামক হিসেবে কাজ করছে লবণ বেশিটা, ঠিক না? আবার দেখা গেছে যে যদি খুব মজা হয়, তাহলে দেখা গেছে এখানে হয়তো মশলা টশলা বা তোমার লবণ সব কিছু খুব পরিমাণ মতো ছিল। হ্যাঁ, বা এরকম, অর্থাৎ ওই জিনিসগুলো হচ্ছে নিয়ামকের তো অভাব নেই দুনিয়াতে, নিয়ামকের তো সব ক্ষেত্রেই নিয়ামক কাজ করে, ঠিক না? একজন শিক্ষক যদি ভালো পড়াতে যায় ক্লাসে, তাকে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে হবে, বা ওই বিষয়ের উপর বিষয়জ্ঞান ভালো থাকতে হবে, ওটাও এখানে তার নিয়ামক হিসেবে কাজ করবে ভালো পড়ানোর ক্ষেত্রে, বা তার টেকনিক কৌশল যেগুলো আছে এগুলোও কি নিয়ামক হিসেবে কাজ করবে ভালো পড়ানোর ক্ষেত্রে। তো নিয়ামক বিষয়টা হচ্ছে ওইটা। এখন দেখো, বা একটা ছাত্র যখন মনে করে যে তোমার কোনো একটা বিষয় কম পারে, তো সেক্ষেত্রে সে যখন বিভিন্ন কৌশল অবলম্বন করবে বা টিচারদের থেকে সাহায্য সহযোগিতা নেবে, হ্যাঁ, অথবা খুব মনোযোগ দিয়ে অথবা সে সিনসিয়ারলি পড়াশোনা করবে, এগুলো তার নিয়ামক হিসেবে কাজ করবে। তো এরকম অনেক বিষয় আছে নিয়ামক। তো এখানে এই সংজ্ঞাটার মধ্যে এই যে নিয়ামক কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে একটু লক্ষ্য করো। তো আমরা আজকের পাঠ কি আলোচনা করব, যে লা-শাতিলের নীতির ব্যাখ্যা। হ্যাঁ, বা লা-শাতিলের নীতির বিভিন্ন যে নিয়ামকগুলো আছে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার যে প্রভাব, অর্থাৎ তাপ, চাপ কিংবা ঘনমাত্রার প্রভাবে সাম্যাবস্থায় কী ধরনের পরিবর্তন হয়, লা-শাতিলের নীতির মাধ্যমে আমরা এগুলো একটু সহজেই ব্যাখ্যা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লা-শাতিলের নীতির মাধ্যমে সাম্যাবস্থার উপর তাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, তারপরে চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাবও ব্যাখ্যা করতে পারবে। দেখো, সাম্যাবস্থার উপর তাপের প্রভাব আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে কতগুলো উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। তোমরা মূল যে বইটা, মেইন বইটা, ওইখান থেকেও তোমরা সাহায্য নিতে পারো, বা আমি এখান থেকে যে ব্যাখ্যা করে দেবো, ব্যাখ্যাগুলা তোমরা শুনলেও আশা করি 100% বুঝতে পারবে। তারপরও বইটাকে সামনে রাখবে, বুঝছো? বইটাকে সামনে রেখে পড়ার চেষ্টা করবে। তো সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, তাপের প্রভাবটার ক্ষেত্রে তোমাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে দুইটা জিনিস।
সেটা হচ্ছে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী, তাপ উৎপাদী নাকি তাপহারী। এখন তাপ উৎপাদী হলে এক রকমের কাজ করবে, তাপহারী হলে আরেক রকমের। কীভাবে লক্ষ্য করো। তো আগে আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়াটা কি। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, ঠিক না? যে রাসায়নিক বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়, লক্ষ্য করে এই যে এখানে তাপ উৎপন্ন হয়েছে, এটাকে ডেল-এইচ দিয়েও লেখা যায়। ডেল-এইচ হলে এখানে মাইনাস হবে, -92.4 কিলোজুল পার মোল। আবার এখানে দেখো এই যে এটাকে তাপ হারিয়ে, এটা অর্থাৎ এখান থেকে তাপ হারাইছে, তাকে বাহির থেকে তাপ দিতে হচ্ছে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য। সুতরাং এটা হচ্ছে তাপ শোষী বা তাপহারী। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার সংজ্ঞাটা কি? যে রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তির শোষণ ঘটে, তাপশক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে। যেখানে তাপশক্তির শোষণ ঘটে, অর্থাৎ এই সিস্টেমটা, এই বিক্রিয়াটা চালু রাখার জন্য তাকে এখানে বাইরে থেকে তাপ দিতে হয়, বুঝছো? অর্থাৎ তাপ এখানে শোষণ হয়, বাইরে থেকে তাপ দিতে হয়। তো সুতরাং এটা হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া, ঠিক না? অর্থাৎ বিক্রিয়া আমার ঘটাইতে হবে, বলতে পারছো? তাহলে এত তাপ বাইরে থেকে তাপ দিয়ে বিক্রিয়া ঘটানোর দরকার কি? কারণ আমার কাঙ্ক্ষিত যেই উৎপাদ পাওয়ার দরকার, তো সেই উৎপাদ পেতে হলে তো আমাকে কী করতে হবে? যেই সিস্টেমে আসতে হবে সেভাবে আসতে হবে। যেমন এখানে এই যে তাপ, এখানে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এই যে তাপ উৎপাদী, এটা এখানে, বুঝছো? তো এখানেও সেম, এইটার ক্ষেত্রে দেখা গেছে তাপ, এটাও তাপহারী বিক্রিয়া, এটাও কি তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া তো অনেক আছে, তোমরা সংজ্ঞাগুলো বলে দিলাম, বা বইয়ের সংজ্ঞাগুলো আছে, এখান থেকে দেখে নিও। এখন আসো এই তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতিলের নীতি কি, অর্থাৎ এটার কিভাবে তার উপর কাজ করে লক্ষ্য করো। দেখো এই যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে, মনোযোগ দিয়ে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যাবস্থায় বিক্রিয়া পশ্চাৎমুখী, অর্থাৎ বাম দিকে অগ্রসর হয়। এই যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, লক্ষ্য করো। এই তাপ উৎপাদী বিক্রিয়া তুমি তো এখানে কী করো? তাপ প্রয়োগ করো এটার মধ্যে, তাহলে এই সাম্যাবস্থায় বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বাম দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটা এই বাম দিকে অগ্রসর হবে, আর বাম দিকে অগ্রসর হলে তখন উৎপাদ কমে যাবে। উৎপাদ কী হয়ে যাবে? কমে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পায়। অপরদিকে তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে, এই তাপহারী বিক্রিয়ায় যদি তুমি তাপ প্রয়োগ করো, এখানে এইগুলোর মধ্যে যদি তাপ প্রয়োগ করো, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখবর্তী হবে। এই যে বিক্রিয়ার সম্মুখবর্তী, অর্থাৎ ডান দিকে অগ্রসর হয় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। এই জিনিসটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে, কারণ এখানে তাপ অলরেডি উৎপন্ন হচ্ছে। তো তুমি যদি আরও তাপ দিতে থাকো, তখন বিক্রিয়া উল্টাইয়া কি হবে? এটা একদম বাম দিকে তখন সরে যাবে, ঠিক না? এখানে তাপ অলরেডি এখানে এই উৎপন্ন হচ্ছে এখানে, তো সেখানে যদি বাহির থেকে তুমি আরও তাপ দিতে যাও, তখন বিক্রিয়া উল্টে তখন দেখা যাবে যে এটা এই বাম দিকে সরে যাবে, অর্থাৎ তোমার পশ্চাৎমুখী হয়ে যাবে, ঠিক না? এই যে আমি এখানে লিখছি ওইটা, এই যে পশ্চাৎমুখী, অর্থাৎ বাম দিকে অগ্রসর হবে, আর তখন উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। এই ক্ষেত্রে দেখো, এখানে যদি তুমি তাপ হ্রাস করো, অর্থাৎ তাপ সরাই নাও এখান থেকে, তাহলে এটা একসময় তো থেমে যেতে পারে, থেমে যাবে বিক্রিয়াটা। কারণ এখানে অলরেডি তোমাকে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য বাইরে থেকে তোমাকে তাপ দিতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তাপ শোষী। তো সেক্ষেত্রে এখানে তোমার এই সাম্যাবস্থায় এখানে তুমি যদি কাঙ্ক্ষিত উৎপাদ পেতে হয়, তাহলে সেখানে তোমাকে তাপ দিতে হবে, তাহলে এটা ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি তুমি এখানে থেকে তাপ আরও সরিয়ে নাও, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা মানে বিক্রিয়া একসময় এটা বন্ধ হয়ে যাবে বা বাম দিকে অগ্রসর হবে এবং এটা কি তখন উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। এই দুইটা জিনিস জাস্ট একটু মনে রাখলে চলবে তোমার, যে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি করতে হবে? যদি তাপ দাও, হ্যাঁ, তখন বিক্রিয়া বাম দিকে অগ্রসর হয়ে যাবে এবং উৎপাদের পরিমাণ কমে যাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে
তুমি তাপ দিলে বিক্রিয়ার ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। কথা ক্লিয়ার? তো এই বিষয়টা তোমরা আবার লক্ষ্য করো, এটা তোমাদের বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটাও পড়তে পারো। আর এখানে আসলে সিম্পল জিনিস, এটা একটু আমি যে কথাটা বললাম এটা মনে রাখলে হবে তোমার, এটা বইয়ের সাথে তোমরা মিলিয়ে একটু পড়লে হবে যে হ্যাঁ, এখানে তোমরা মনে করো যদি ওই যে একটু বললাম যে তাপ যদি বৃদ্ধি করো, এখানে বিক্রিয়া সোজা হিসাব পশ্চাৎমুখী হবে, বাম দিকে অগ্রসর হবে। আর এখানে কি তোমার উৎপাদের পরিমাণ কমে যাবে। আর এক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করো, ডান দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এটা হচ্ছে তাপের প্রভাব। তো এই বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করে ভালোভাবে, আর বইটা একটু ভালোভাবে রিডিং করিও। দেখো এবার আসে চাপের প্রভাব। তো চাপের প্রভাব যেসব বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকে, তো এখানে এই জিনিসটা কী বলছি লক্ষ্য করে একটু মনোযোগ দিয়ে দেখো। চাপের প্রভাব যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো আগে একটু শিখতে হবে এবং দরকার, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে বিক্রিয়ক ও উৎপাদে প্রত্যেক পদার্থের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদে প্রত্যেক পদার্থের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে, এটি শর্ত। চাপের প্রভাব যদি কাজ করতে হয় তাহলে এই শর্ত পালন করতে হবে। অর্থাৎ যদি ভৌত অবস্থা না থাকে তাহলে অর্থাৎ এই শর্ত পালন না করলে হ্যাঁ সাম্যাবস্থার উপর চাপের প্রভাব কাজ করবে না। যেমন দেখো এই যে একটা বিক্রিয়া দেখাই, হ্যাঁ এই যে, তো এখানে নাইট্রোজেনের গ্যাস, এই হাইড্রোজেনের গ্যাস, অ্যামোনিয়া এটাও কি গ্যাস, সবগুলোই গ্যাস। সুতরাং এই বিক্রিয়াটার উপরে তোমার কি সাম্যাবস্থার উপর চাপের প্রভাবটা এখানে কাজ করবে, এটার উপরে কি চাপের প্রভাবটা কাজ করবে। এখন লক্ষ্য করো, বিক্রিয়ক ও উৎপাদের মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে, মানে মূল সংখ্যার পার্থক্য। যেমন কি জিনিসটা এই যে লক্ষ্য করো এখানে, এই যে দেখো তো এখানে নাইট্রোজেন 1 মোল, আবার হাইড্রোজেন কয় মোল? 3 মোল, মোট কয় মোল হলো? 4 মোল। এখানে অ্যামোনিয়া কয় মোল হয়েছে? উৎপাদ 2 মোল। সুতরাং তাদের মূল সংখ্যার পার্থক্য আছে, এই যে আছে। সুতরাং এইটার উপরে চাপের প্রভাব কী করবে? কাজ করবে। ঠিক সেম এটার উপরও কাজ করবে। কেন? কারণ এখানে 1 মোল, এখানে কয় মোল? 2 মোল, ঠিক না? সুতরাং এখানে পার্থক্য আছে। সেম এটার উপরও কাজ করবে। কেন? এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, এখানে হচ্ছে 1 মোল, ঠিক না? এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে। আবার এখানে সবগুলোই কিন্তু গ্যাসীয়, এটাও লক্ষ্য করতে হবে। এই যে গ্যাসীয় গ্যাসীয় গ্যাসীয়, কিন্তু এই বিক্রিয়াটা দেখো, এইটা গ্যাসীয় গ্যাসীয় গ্যাসীয়, ঠিক আছে, এই শর্ত পালন করছে। বাট এখানে 1 মোল নাইট্রোজেন, এখানে 1 মোল অক্সিজেন, কয় মোল হলো? টোটাল 2 মোল। কিন্তু এখানে নাইট্রাস অক্সাইড কয় মোল হয়ে গেছে? 2 মোল। এখানেও 2 মোল, এখানেও কয় মোল? 2 মোল। সুতরাং এই বিক্রিয়ার উপরে তোমার সাম্যাবস্থা, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে কি লাসাদিলি নীতির চাপের প্রভাব এখানে কাজ করবে? এখানে কি চাপের প্রভাব কাজ করবে না, ঠিক না? তো এই যে আমরা আবার একটু লক্ষ্য করি এখানে, এই যে বিক্রিয়ক ও উৎপাদের মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। বিক্রিয়ক ও উৎপাদের মূল সংখ্যা সমান হলে, খুব মনোযোগ দিয়ে দেখো, মূল সংখ্যা সমান হলে মৌল বা যৌগ গ্যাসীয় হলেও, একটু আগে যেটা পরে আসলাম লাস্টের বিক্রিয়াটা যেটা দেখালাম আমি, সর্বশেষ বিক্রিয়াটা, ওইখানে কিন্তু সব গ্যাসীয় ছিল, কিন্তু উৎপাদের মূল সংখ্যা কী ছিল? সমান ছিল। ওই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ চাপ প্রয়োগ করলেও বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো কী হবে না? পরিবর্তন হবে না। হ্যাঁ, এখানে চাপ প্রয়োগ করলেও বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হবে না। যদিও আবার দেখাই উদাহরণটা, এই যে এটা দেখছো, এখানে যদিও এটা গ্যাসীয় গ্যাসীয় এবং গ্যাসীয়, বাট মূল সংখ্যা সমান, সেক্ষেত্রে তার চাপের প্রভাব এখানে কী করবে না? কাজ করবে না। বুঝছো? অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে বেশি হলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ডান দিকে, আচ্ছা এটা একটু পরে আসতেছি। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার তো, যে প্রথমে হচ্ছে গ্যাসীয় হতে হবে, ঠিক না? দ্বিতীয় হচ্ছে যে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, তৃতীয় হচ্ছে গ্যাসীয় হলে হবে না, মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। কথা ক্লিয়ার? আবার মূল সংখ্যার পার্থক্য আছে কিন্তু গ্যাসীয় নয়, সেটার ক্ষেত্রেও চাপের প্রভাব কাজ করবে না। কথা বুঝছো?
এবার আসো বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে বেশি হলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। খুব মনোযোগ দিয়ে দেখো। আর বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে কম হলে, বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে কম হলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে। বুঝছো? মনে হচ্ছে ওইটার অনেকটা বিপরীত, ঠিক না? তাপেরটার বিপরীত, যে এখানে মূল সংখ্যা যদি উৎপাদের চেয়ে বেশি হয়, এই উৎপাদের চেয়ে যদি মূল সংখ্যা বেশি হয়, তাহলে চাপ প্রয়োগ করলে, অর্থাৎ এইটার উপর যদি তুমি চাপ প্রয়োগ করো এই বিক্রিয়াটার উপরে, এটা ডান দিকে অগ্রসর হবে। কোন দিকে? আর বিক্রিয়কের ডান দিকে অগ্রসর হবে মানে এখানে উৎপাদ বেড়ে যাবে। আর বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে যদি কম হয়, বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে কম, এই যে এটার মধ্যে দেখো, এই যে এখানে হচ্ছে 1 মোল আর এখানে কত মোল? 2 মোল। তো বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের চেয়ে কম হলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া তখন বাম দিকে অগ্রসর হয়ে যাবে। এখানে যদি চাপ প্রয়োগ করো তখন বিক্রিয়া কোন দিকে? বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে। ঠিক না? তো এটা তোমরা সহজেই বুঝতে পারবা যে এখানে মূলত হচ্ছে চাপ প্রয়োগ করা। এখানে মনে করো এখানে বেশি আছে, তো বেশি থেকে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে তো তোমার কি হবে? এটা ডান দিকে যাবে আর এখানে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। ঠিক না? বেশি আছে, এখানে চাপ প্রয়োগ করবো তুমি, এটা কিন্তু তাপের বিষয় না, এখানে এটা হচ্ছে চাপের বিষয়। আবার এখানে আছে কম, কম আছে, তুমি এটার উল্টা আরও চাপ প্রয়োগ করতেছ। আছে কম এখানে এটার চেয়ে, এই যে উৎপাদের চেয়ে এখানে বিক্রিয়কের আছে কম মূল, অর্থাৎ তার আয়তন কম এখানে। হ্যাঁ, এখন যদি তুমি এটার উপরে উল্টা চাপ প্রয়োগ করো তখন তো বিক্রিয়া উল্টে তোমার কোন দিকে এসে পড়বে? বাম দিকে এসে পড়বে, কারণ এখানে আছে এবং তুমি আবার চাপ প্রয়োগ করতেছো। ঠিক না? তো সেক্ষেত্রে তখন বিক্রিয়া তখন কী হয়ে যাবে? এই যে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয়ে যাবে, তখন উৎপাদের পরিমাণ কী হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে উৎপাদের বিক্রিয়কের পরিমাণ বেশি হলে চাপ প্রয়োগ করলে এটা ডান দিকে অগ্রসর হবে আর এখানে তোমার উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আর যদি উৎপাদের চেয়ে বিক্রিয়কের মূল সংখ্যা কম হয়, এখানে চাপ প্রয়োগ করলে তোমার কি হবে? বিক্রিয়া বাম দিকে অগ্রসর হয়ে যাবে আর উৎপাদের পরিমাণ কমে যাবে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে কি তোমার এই চাপের প্রভাব। কিসের প্রভাব? এই সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, অর্থাৎ লাসাতিলের নীতির ব্যাখ্যা আমরা যেটা বললাম, একদম সিম্পল জিনিস। এটা আসলে অনেকের কাছে খুব কঠিন মনে হয়, অনেকে বলে যে স্যার এটা আসলে বুঝতে পারি না, খুব কঠিন মনে হচ্ছে, বলে যে কেমন জানি উল্টা উল্টা লাগে। আসলেই অনেক সময় মনে হয় এরকম, কিন্তু বিষয়টা একটু যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে কিন্তু একেবারে সহজ। আমি যেটা বললাম মানে একদম সহজে আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা খুব একটা আর সমস্যা হবে না। একদম আমি খুব সহজেই জিনিসটা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার আসছে আমি গণমাত্রা প্রভাব। এটা একদম আর খুব সহজ একটা জিনিস। হ্যাঁ, আমরা জানি সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের গণমাত্রার প্রভাব রয়েছে। সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপরই। এখানে তাপ উৎপাদী, তাপ হারি, হ্যাঁ, অথবা অন্য যে অর্থাৎ কোনো কিছু বা ওই যে গ্যাসীয় বা ওরকম কোনো কিছুর উপর নয়, অর্থাৎ সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে এখানে বিক্রিয়কের, তবে শর্ত একটাই কিন্তু, এই যে সাম্যাবস্থা। সাম্যাবস্থা ছাড়া এর কোনোটাই কাজ করবে না। সাম্যাবস্থার উপর বিক্রিয়কের গণমাত্রা প্রভাব রয়েছে। সাধারণত বিক্রিয়ক সময়ের গণমাত্রা বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করা যায়। বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ওইটা একটু পড়িও, বুঝছো? বইয়ের ব্যাখ্যাটা একটু পড়লে আশা করি আরও মোটামুটি ক্লিয়ার হবে। তো এমনিতেই যেই জিনিসটা আমরা বুঝি যে ঘনমাত্রা প্রভাবটা কীভাবে কাজ করে। ঘনমাত্রাটা হচ্ছে তোমার মনে করো যে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে ডান দিকে অগ্রসর হবে। হ্যাঁ, অর্থাৎ যদি তুমি অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে তাহলে বিক্রিয়া কি ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ কী হয়ে যাবে? বাড়বে। বুঝছো? অর্থাৎ আবার যদি তুমি মনে করো যে বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদের পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটি আবার কি বিপরীত দিকে করতে থাকবে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, অর্থাৎ সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে। মূল বিষয়টা হচ্ছে এটা। অর্থাৎ তুমি যদি একটা উদাহরণ যদি বুঝাই, আমরা মনে করি যে
তোমরা কোথাও এক জায়গায় একটা, তোমরা মনে করো একটা রেস্টুরেন্টে তোমরা খেতে গেছো, তো ওইখানে দেখা গেছে তোমরা 5 জন গেছো। তো 5 জন যাওয়ার পরে 5 জনের খাবার হয়তো তোমরা অর্ডার দিছো বা আয়োজন করছো এভাবে, কিন্তু দেখা গেছে যে 5 জনের জায়গায় 8 জন হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাকে ওই যে খাবারের পরিমাণ বাড়ায় দিতে হবে, ঠিক না? খাবারের পরিমাণ বাড়ালে তখন, অর্থাৎ এটা একটা সাম্যাবস্থা আসবে, বা এটা একটা তোমার কি, অর্থাৎ একটা লেভেল হবে যে, অর্থাৎ তোমার খাবার বাড়াই দিলে এদিক দিয়ে তুমি মানুষ বাড়াতে পারবে, মানুষকে খাওয়াইতে পারবে, ঠিক না? এই যে মনে করি বিভিন্ন ধরনের কোথাও বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয়, দেখা যাচ্ছে যে এখানে আয়োজন মনে করো 100 জন করলো, কিন্তু হয়ে গেলো 150 জন। তখন সেক্ষেত্রে কী করতে হয়? খাবারের পরিমাণটা বাড়াই দিতে হয়, ঠিক না? তো এই বিষয়টা হচ্ছে এরকম যে তোমার, যদি তুমি বিক্রিয়ক ঘনমাত্রা বাড়াও, তাহলে এখান থেকে কী হবে? উৎপাদ তোমার বেড়ে যাবে। তো এখানে আরও 2টা বিষয় আছে, দেখো, বিক্রিয়ক ঘনমাত্রা বৃদ্ধি করার উপায় একটা আছে, একটা হচ্ছে বিক্রিয়ক যোগ করে, হ্যাঁ একটু আগে যেটা বললাম আমি, যে এখানে তুমি বিক্রিয়ক যোগ করতে হবে অথবা উৎপাদ সরিয়ে নিতে হবে, 2টার একটা। একটু আগে উদাহরণটা যেটা বললাম আমি, বুঝছো? যে এখানে যেমন মনে করি 5 জনের জায়গায় 8 জন গেছো, হয় তুমি বিক্রিয়ক এখানে যোগ করতে হবে, না হয় ওই যে 8 জনের থেকে 3 জনকে তোমার সরাই নিতে হবে, 2টার একটা করতে হবে। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। যেমন অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া রোধ করতে অ্যামোনিয়া উৎপাদনের সাথে সাথে তাপ বিক্রিয়াস্থল হতে সরিয়ে নেওয়া হয়। এটা উৎপাদনের সাথে থেকে বিক্রিয়াস্থল হতে সরিয়ে নেওয়া হয়। এই সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব হচ্ছে মূলত এটি আর কি, একদম সিম্পল একটা জিনিস এটা। এবার দেখো, আমি যেই প্রভাবগুলো পড়ালাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝো, তাহলে তোমরা না বুঝলে তোমরা হয়তো হোয়াটসঅ্যাপে বা ইয়াতে বুঝে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করি বুঝবে, আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি, অথবা বইটা ফলো করবে, বই ফলো করলে ইনশাল্লাহ বুঝে যাবে। আর বারবার ওই তোমার ভিডিওগুলো একটু রিপিট করবে, দেখবে তো ইনশাল্লাহ বুঝবে। এখন একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দেখি তোমরা এটা পারবে কিনা। একদম সিম্পল একটা সৃজনশীল প্রশ্ন দিলাম। দেখো, এই যে মিথেন গ্যাসকে অক্সিজেনে পুড়িয়ে এখানে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। এখানে 890 কিলোজুল পার মোল কী হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। তো জারণ সংখ্যা কাকে বলে এটা পারো জানি। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করে, এটাও পারবা। বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনে, এটা কেন দিলাম? এটা আমরা এর আগের যে ভিডিওগুলোতে এই অধ্যায়ে পড়ে আসছিলাম, এই অধ্যায় থেকেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার প্রথমে যে রেডক্স, নন রেডক্স বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিক্রিয়া পড়াইছি। তো এই বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া কিনা এটা তোমরা ব্যাখ্যা করবে। আর বিক্রিয়াটির উপর, এই বিক্রিয়াটার উপর লাসাতিলিয়ার নীতির বিভিন্ন নিয়ামকের প্রভাব আলোচনা করবে, অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলোর প্রভাবগুলো তোমরা আলোচনা করবে। এখানে কি তাপের প্রভাবটা কীভাবে কাজ করবে, চাপের প্রভাবটা কীভাবে কাজ করবে, ঘনমাত্রার প্রভাবটা কীভাবে কাজ করবে। সিম্পল একটা সৃজনশীল দিলাম, আশা করি ইনশাল্লাহ পারবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।